হ্যাঁ, নিশ্চয়ই। যে আমরা মতিন মাতিন সাহেবকে বলবো যদি কিছু বলেন। ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পার্থ ভৌমিক জি এবং চন্দ্রিমা ভট্টাচার্য জি এবং বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিক মণ্ডলী। আজকে আমার সম্পর্কে পার্থদা যতটুকু বলেছেন বাস, আমি বিরাট কিছু নই। তবে আমার শিক্ষাগত পড়াশুনো করতে করতে আমি এই জগৎ থেকেই কাজটাকে একটু ভালোবাসতাম বলে সেবা শিক্ষা এই নিয়ে আমি কাজের জগতে ঢুকে যাই। এক্ষুনি আমার অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় ৮০টির অধিক, তার ভেতরে 18টা আছে গার্লস ক্যাম্পাস। চন্দ্রমাদি যেখানে আছেন প্রায় আমাদের ছাত্রী সংখ্যা আছে ৬,০০০-এর অধিক। আর ভিলেজ প্রজেক্টে আমরা শিশুরা যাতে ড্রপ আউট না হয়, ৩ বছর থেকেই সব বাচ্চা যাতে আইসিডিএস প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তার জন্য আমরা যে চেষ্টাটা চালাই সেখানে আছে ৩২৬টির মতো ভিলেজ প্রজেক্টের স্কুল। এবং এখানে আর সব মিলিয়ে প্রায় ৩৫,০০০ স্টুডেন্ট নিয়ে আমার পরিবার, এবং সেই সঙ্গে সঙ্গে ৬টা থেকে ৭টা সমাজ উন্নয়নের বিভিন্ন সংগঠন, তার মাদার কমিটি হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, এবং আমাদের সবচেয়ে বড় আবাসিক প্রতিষ্ঠান সেটা হলো জামিয়া রহমানিয়া, এবং মেয়েদেরও আবাসিক প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে। এই নিয়ে আমি বেঁচে থাকি এবং বিভিন্ন সময় বিপর্যয়, খরা বা বিভিন্ন ক্ষেত্রে লকডাউনের ক্ষেত্রে প্রায় 49টা লঙ্গরখানা চালিয়েছিলাম 49টা গ্রামে একাধারে প্রায় 2 মাস। এই নিয়ে আমি সুন্দর থাকি, ভালো থাকি। তবে তার মাঝখানে আজকের দিনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আজকে কোনো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এটাই বড় কথা নয়, বরং বাংলা আজকে একটা বিরাট হুমকির মুখী। সারা ভারতবর্ষ একটা দেশ, তো আমি এই দেশের নাগরিক, আমি বাংলা কথা বলতে পারি, হিন্দি কথা বলতে পারি বা অন্য যে কোনো ভাষায় কথা বলতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্য অন্যান্য ভাষায় কথা বলে কলকাতায় কাউকে মার খেতে হয় না, কিন্তু বাংলা ভাষায় কথা বলে মহারাষ্ট্রে বাঙালি ভাইদের মার খেতে হয়। আজকে বাংলা ভাষার সমস্যা, বাঙালি জাতির সমস্যা, বাংলাটাকে একটা কলঙ্কিত করার জন্যে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং তারা বিভাজন, হিন্দু মুসলমান শিখ ইসাই বিভিন্ন ধর্মের মাঝখানে বিভাজন সৃষ্টি করে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতির মোকাবেলায় মমতা ব্যানার্জির সবাইকে সঙ্গে নিয়ে চলবার যে মানসিকতা, কাউকে অচ্ছুত না ভেবে, আজকে এই আমার পাশেই বসে আছেন দিদি, সাঁওতাল মহিলা, তিনি তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করি। আমি বছরে একটা দিন করে একটা মুন্ডা পরিবার নয়, একটা মুন্ডা মহল্লাতেও ওদের আনন্দ দেওয়ার জন্য বছরে একদিন তাদের খাওয়া দিই। এই যে আমাদেরই দেশে কে নিচু কে উঁচু কে, সবচেয়ে বড় কথা হলো এরা আমার ভাই, এরা আমার বোন, এরা আমার দেশের সহনাগরিক। কিন্তু খুবই দুর্ভাগ্য আজকে একই সঙ্গে থেকে একই দেশে বসবাস করে একে অপরকে দূর ভাবা এবং শত্রু ভাবা, জাতি জাতি বিভাজন, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, এটা আমার অত্যন্ত কষ্ট দিয়েছে। তাই দেশ যাতে একসঙ্গে থাকে, বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, বাংলার শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্য, সেই সম্প্রীতি, সেই প্রেম ভালোবাসা নিয়ে যাতে আমরা বাঁচতে পারি। মমতা ব্যানার্জির এই যে লড়াই, বাঙালি জাতির উন্নয়ন শুধু নয়, সেই সঙ্গে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য এবং কবরস্থান বলি বা অন্যান্য আরো বিভিন্ন দিক দিয়ে যে উন্নয়ন তিনি করেছেন, সবচেয়ে বড় কথা সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবেলায় মমতা ব্যানার্জির যে লড়াই, আমি সেই লড়াইটাকে স্বাগত জানিয়ে আমার এই জায়গায় আসা, এবং আমি যদি সফল হব, যদি তিনি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন, আমি বিভাজন সহ্য করতে পারি না, আমি কখনোই বিভেদকে সহ্য করতে পারি না। পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য যেখানে মসজিদ থাকবে, তারই পাশে মন্দির, তার পাশে গির্জা, সবাই সবার মতো যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মকে অবজ্ঞা করবে না, সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করবে। এইভাবেই এই বাংলাটা থাকুক, সারা ভারতবর্ষের ভিতরে বাংলা মাথা উঁচু করে দাঁড়াক। তাই বাংলার সম্প্রীতি, বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি কালচার যাতে ভারতবর্ষের কোথাও অপমানিত না হয়, সারা বিশ্বের বুকে বাংলাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাতে পারি।
মমতা ব্যানার্জির এই লড়াইকে স্বাগত জানিয়ে আমার জীবনের মাঝ বয়স পেরিয়েও আজকে এই জায়গায় আমাকে এখানে আসতে হলো, কারণ দেশের বিবাদ বিসম্বাদ বিভাজন যে কঠিন জায়গায় পৌঁছে গেছে, এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, তাহলে আমার মনে হয়েছে দেশের প্রতি যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব পালন করা হবে না। তো তারা যদি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন তাহলে আমি সার্থক হব। যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে, মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডের আমি আরো উন্নতি উন্নয়ন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট কথা শেষ করছি। নমস্কার। এখানে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান এবং নমস্কার জানাই, এবং সর্বভারতীয় তৃণমূলের সাংসদ চন্দ্রিমা ম্যাডাম এবং পার্থপ্রতিম স্যারকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি এমন এক জায়গা থেকে এসেছি, বাঁকুড়ার রানীবাঁধ, যে অঞ্চল আদিবাসী ঐতিহ্য, আদিবাসী শক্তির বলা যেতে পারে প্রতীক স্বরূপ। সেই জায়গা থেকে আমার উঠে আসা এবং সাঁওতালি ভাষা শিক্ষার সাথে যুক্ত থেকে আমি নিরলসভাবে যে কাজ করে গেছি সেটা হচ্ছে সেখানের যুব সমাজের পাশে থাকা এবং শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আসা এবং অবশ্যই আমাদের আদিবাসী ঐতিহ্যকে রক্ষা করা। এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসী সম্প্রদায়ের পাশে থেকেছেন এবং তার উন্নয়ন স্বরূপ যে কাজগুলো রয়েছে, এবং সেই উন্নয়ন যেভাবে আমি দেখেছি বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ঘটেছে, তা আমাকে উদ্বুদ্ধ করেছে। এবং তার লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথী বা বলা যেতে পারে কৃষক বন্ধু, এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো দেখেছি গ্রামাঞ্চলের তৃণমূল স্তরে গিয়ে পৌঁছেছে। এবং বলা যেতে পারে রাজ্য সরকার আমাদের এই রাজ্যের আদিবাসীদের ঐতিহ্য এবং সম্মানকে যাতে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য প্রচেষ্টা করছেন, এবং সেই কাজে আমি যুক্ত হতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি। এবং আগামী দিনে আমার এই উদ্দেশ্যই থাকবে এই আদিবাসী ঐতিহ্যকে এবং এই যে উন্নয়নের যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলো যেন যথাযথভাবে ঘটে এবং যথাযথভাবে সেই কাজগুলো যেন হতে থাকে, তার সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আর এছাড়াও আমি বলতে পারি যে আমার এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আরেকটি কারণ যা আমার বিশ্বাস তৈরি করেছে, যে আমি দেখেছি যে কিভাবে আদিবাসী ঐতিহ্য এবং এই উন্নয়নের ধারাকে বলা যেতে পারে প্রবাহিত রাখার প্রচেষ্টা চলছে। এবং বর্তমান সময়ে উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই শিক্ষা এবং এই যে উন্নয়নের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তবেই পৌঁছানো যাবে যতক্ষণ আমরা এই সাংস্কৃতিক ঐতিহ্যকে যুগের সাথে তাল মিলিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমার একটা উদ্দেশ্য ছিল। তো সেই সুযোগটা আমি আশা করছি এখানে পাবো, এবং যে উদ্দেশ্য বা যে আশা নিয়ে আমার উপরে যে বিশ্বাস রাখা হয়েছে, আশা করছি আমি সেই বিশ্বাস রাখতে পারবো, আমি নিরাশ করব না। এইটুকুই। ধন্যবাদ। এবার আমি শিবশঙ্কর পাল, বিশিষ্ট ক্রীড়াবিদ, তারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে। আমি দুটো কথা, বেশি কথা বলবো না, কমই বলবো। আমি সারা জীবন বাংলার পক্ষে মাঠে নেমেছি। এখন যখন বাংলা ও বাঙালির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হচ্ছে, তখন বাংলার হয়ে যিনি লড়াই করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার হয়ে লড়াই করতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, sure. এসব ওনারা দলে যোগদান করেছেন। প্রার্থী কে হবে না হবে যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন হিসেবে অ্যানাউন্স না করছেন, ততদিন অবধি তো কেউ জানে না যে কে প্রার্থী নয়।
এটা আমাদের মাননীয় সাংসদ উত্তর দেবেন। হ্যাঁ, আমি এই যে ভবানীপুরে দাঁড় করিয়েছে এর জন্য আমি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ শ্রমিক ভট্টাচার্য এর আগেই একটা সভায় কোথায় বলছিলেন যে শুভেন্দুবাবু পুরনো কথা এত বেশি বলবেন না। আর আপনারা সবাই জানেন যে লোডশেডিং এ জেতা একটা লোক লোডশেডিং করে জোর করে খালি বলতো আমি মমতাকে হারিয়েছি। তার মানে পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারে শ্রমিক ভট্টাচার্য এই জন্য ওনাকে ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছেন, যাতে এই কথাটার পুনরাবৃত্তি তিনি জীবনে আর করতে না পারেন, যাতে তাকে লোকের মুখে শুনতে হয় যে আপনি ভবানীপুরে 1 লাখের উপর ভোটে হেরেছেন। এই ব্যবস্থাটা শ্রমিক ভট্টাচার্য করে দিয়েছেন বলে ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। জাতীয় নির্বাচন কমিশন তার মতো বলে যাক, হঠাৎ এত কিছু ভাবার কি আছে? আর এই যে আগে থেকে ভেবে রাখা, হাইপথেটিক্যালি কিছু চিন্তা করে বলা, এতে তাদের যে অভিসন্ধি সে কথাটা আরেকটু বেশি বোঝা যায় আর কি। যাই হোক, এখানে শান্তিপূর্ণ ভাবে ইলেকশন হবে, ভোটের অধিকার প্রয়োগ করবেন মানুষ, এবং মানুষ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন সেটা তো জাতীয় নির্বাচন কমিশন সেদিকে লক্ষ্য রাখেননি, বাকিটা লক্ষ্য রাখছেন। এটাই একটা অদ্ভুত ব্যাপার যে ভোটাধিকার দিচ্ছে কে, এখন যার হাতে সে হচ্ছে জুডিশিয়ারি। সুতরাং বেশি যত মানে এই সম্পর্কে কম কথা বলা যায় ততই ভালো। দেখুন, দেখেইছেন ওনাদের হাতে যেটুকুন ক্ষমতা আছে, মানে যেটুকুন ক্ষমতা আছে সেটা নাড়াচাড়া করে কি করতে পারেন। কিন্তু ভারতবর্ষের মানুষ দেখেছেন, বাংলার মানুষ দেখেছেন যে কি হচ্ছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য সভা থেকে বলেছেন যে কিভাবে বাংলাকে অপদস্থ করবার জন্য, পর্যুদস্ত করবার জন্য এ কাজ করা হচ্ছে। 5টা জায়গায় ইলেকশন হচ্ছে, তো হঠাৎ বাংলার দিকে এত নজর কেন? আসলে ভয় পেলে এরকম হয়, ভয় পেলে তবেই তো ছোবল মারার চেষ্টা হয়, না? কিন্তু এখানে কিছু হবে না। সেটা এখন থেকে কি করে বলবো? যেহেতু অ্যাডজুডিকেশনে আছে, বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সে প্রক্রিয়া শেষ হবে, এখন থেকে আমি কি করে বলতে পারি? তো কি করে বলতে পারি? তাহলে ভেবে নিয়েছেন আমরা কখনো জুডিশিয়ারির ওপরে এই কথা বলি না। জুডিশিয়ারির ওপরে আমাদের বিশ্বাস আছে। তিনি যদি নাগরিক হবার যোগ্যতা রাখেন তাহলে নাগরিক হবেন, আর যদি নাগরিক হবার যোগ্যতা না থাকে জুডিশিয়ারি তাকে করবে না। তারপরে তিনি যা যা আইনের পন্থা আছে নিতে পারেন, কিন্তু নাগরিক না হলে সেখানে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। আমি 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 এটা এই প্রসঙ্গে একটা কথা খালি জাস্ট বলছি, এটা তো আমরা বারংবার দলের পক্ষ থেকে বলেছি। যিনি বর্তমানে নির্বাচন কমিশনার, তিনি নির্বাচন কমিশনের যে গরিমা ছিল তাকে কালিমালিপ্ত করেছেন, এবং এটার জন্যই তো ওনার বিরুদ্ধে লোকসভায় ইমপিচমেন্ট এসছে। উনি যদি ভালো কাজ করতেন তাহলে তো লোকসভায় ইমপিচমেন্ট আসতো না। অতএব উনি যে নির্বাচন কমিশনের যে গুরুত্বপূর্ণ পোস্ট সেটাকে যে দলদাসে পরিণত করেছেন, ওনার প্রত্যেকটা কাজ তার সাক্ষ্য বহন করে। পশ্চিম মেদিনীপুরের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইয়াসিন সাহেবের তার পুত্রকন্যার জন্য তাদেরও জুরিডিকশন আছে কোথায়, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে, মানে অ্যাডজুডিকেশনে আছে। তার মানে যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তার পরিবারকেও ফেস করতে হচ্ছে। এই যে আপনারা প্রার্থীর নাম বললেন, তার মানে কি যে অরিজিনাল ভোটারদের কিভাবে বাংলার মানুষকে হ্যারাস করা যায় সেটা যে নির্বাচন কমিশনার করেছে, এগুলো হচ্ছে তার সাক্ষ্য বহন করে। না না, এটা তো মাননীয় সুপ্রিম কোর্টের রায় আমরা মান্যতা দিই। সব হাইপোথেটিক্যালি বলার কোনো মানে মানে নেই। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোক আগে, সাপ্লিমেন্টারি লিস্ট তো বেরোক। না না, আমি বলছি যে আপনারা যেটা বলছেন 20 লক্ষ হয়েছে, 40 লক্ষ বাকি আছে,
আমরা যেটা জাজমেন্ট জানি যে আগের দিনও যদি ক্লিয়ার হয় তাহলে তাকেও ভোট দিতে হবে, ভোট দেওয়ানোর দায়িত্ব মানে অধিকার। না না, তাদের তো জন্য তো হ্যাঁ, এত আগে থেকে ভেবে ভেবে এরকম করবেন না, বিচার ব্যবস্থার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। যথেষ্ট আস্থা আছে, অত দুর্বল আমাদের বিচার প্রক্রিয়া নয়। একটুখানি স্তম্ভটা ভাববেন, ভাববেন যে নিচে এক্সিকিউটিভ, তারপরে লেজিসলেচার, তারপর জুডিশিয়ারি। আর এটা ভারতবর্ষে প্রথম হচ্ছে যে জুডিশিয়ারি কন্ট্রোল নিয়ে নিয়েছে ওভার দ্য এন্টায়ার ইলেকশন প্রসেস বলতে পারা যায়, কারণ ভোটার হচ্ছে মেন, সুতরাং সেই প্রসেসটাই জুডিশিয়ারি কন্ট্রোল নিয়েছে। জুডিশিয়ারির ওপর আমরা আস্থা রাখি এবং জুডিশিয়ারির ওপরে কখনো কোনো কথা বলা, এটা আমরা, আমাদের দল শিক্ষা দেয়নি, আমাদের নেত্রী শিক্ষা দেয়নি। আপনি তো একটু আগেই আরেকজন যার নাম লিস্টে বেরিয়েছে অন্য দলে তার কথা বললেন, একই কথা বললেন, এর উত্তর একই হয়। আপনি এত আগে ভাবছেন কেন যে ওনারও অ্যাডজুডিকেশনে ডিসপোজড হয়ে যাক? এটাও আমরা চাই, আমরা চাই না এটা যেটা মাননীয় সাংসদ বললেন, সবার অধিকার থাকুক, আমরা চাই না। ভারতবর্ষের সংবিধান বলে একদলীয় তন্ত্র নয়, ভারতবর্ষের সংবিধান বলে বহুদলীয় তন্ত্র, এবং সেই বহুদলীয় তন্ত্রের মধ্যে দিয়ে আমাদের দলের ওপর আস্থা রাখবে মানুষ, আমরা সেটাই আবেদন করব মানুষের কাছে গিয়ে। এর থেকে বেশি আমাদের বলার কিছু নেই। ওনার যদি অ্যাডজুডিকেশনে, ওনার যদি ডিসপোজড হয়ে ওনার ফেভারে যায়, যিনি বাঁকুড়ার প্রার্থী, বাঁকুড়া থেকে একটি কেন্দ্রের প্রার্থী হয়েছেন, আউশগ্রাম থেকে, বর্ধমানের থেকে প্রার্থী হয়েছেন, তিনি হলে আমাদের তো বলার কোনো ব্যাপার নেই। তো ডক্টর শশী পাজা নিয়ে সে একই কথা আমরা বলবো, এবং ডক্টর শশী পাজা তিনি কোন পরিবারের কোথায় সবাই জানি, সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না। বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস রাখি আমরা, এবং ডিসপোজাল যখন হবে আমাদের নিশ্চিত বিশ্বাস যে তিনি যে এখানকার নাগরিক, ভোটার লিস্টে থাকার তার নাম অধিকার আছে, সেটা প্রমাণিত হয়ে যাবে। প্রশাসনিক সিদ্ধান্ত। যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা দেখেছেন, নোটিফিকেশনে বেরিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অ্যাকর্ডিং টু নোটিফিকেশন হবে, সুতরাং সব পেনশনের থেকে শুরু করে সকলের জন্য বেরিয়ে গেছে, ওই নোটিফিকেশন অনুযায়ী কাজ হবে, এটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। হ্যাঁ হ্যাঁ, যে দলের নিচু তলায় কোনো সংগঠন নেই, যে দল কিছু নেতার কারা তাবেদারি করে সেই হিসেবে চলে, সেই দলের এই পরিণতি হবে। পুরো প্রার্থী তালিকাটা বার করতে দিন, দেখুন কোথায় কোথায় কি কি হয়। No, whatever madam has said, we are also repeating the same thing, because the entire nation is witnessing this fact that there are 5 states where election is in process and will be held on different dates. Now, it's only here that such incidents have happened at the dead night. So there, and it's because the chief secretary was a Mahila, she has been she has been replaced and put out of this entire process. So this is what our Honorable Chief Minister has yesterday said, and we also say the same thing. उनका क्या स्ट्रैटेजी है हमको जानना नहीं है। हमारे माननीय सांसद बोल चुके हैं कि जो किया है वो हमारे जो भारतीय जनता पार्टी के सभापति अध्यक्ष है इस राज्य के, शमीक भट्टाचार्य जी, वो बोले हैं कि ज्यादा मत पुराना बात बोलो। तो पुराना बात जो था कि हम हरा चुके हैं, ममता को हराए हैं, तो ममता को हराए हैं, ये इसका और पुनरावृत्ति न हो, इसीलिए यहाँ पर खड़ा किया गया है उनको।
देख लेगा क्या होगा, जनता जो भी करेगा, जनता जनार्दन है। और माननीय मुख्यमंत्री, वो मुख्यमंत्री रहेगी। और फिर 2026 में आप देख लेंगे कि बंगाल के जनता क्या बोल रहे हैं। हाँ, ये आपको बाद में ये मालूम हो गया है, जो शुभेंदु अधिकारी ऑलरेडी हार चुका है। आपको बात का जो मतलब है उसमें ये क्लियर हो जाता है कि शुभेंदु अधिकारी ऑलरेडी भवानीपुर हार चुका है, इसलिए वो नंदीग्राम भी खड़ा हुआ है। अगर उसमें डर नहीं है तो वो दोनों सीट में नहीं खड़ा होता। एक सीट पे खड़ा हो के देखिए, देखे ना, भवानीपुर सिर्फ खड़ा होकर दिखाइए, उसका हिम्मत क्या है हम लोग देखेगा। उसको बोलिए ना क्यों 2 सीट में है, उसका मन में डर है ना भवानीपुर में हार जाएगा, तो उसको बोलिए। हाँ, नंदीग्राम में हम लोग लड़ेगा। हम तो बोलता है दोनों सीट में हम लोग जीतेगा। हम लोग की तो दोनों सीट में अलग अलग प्रार्थी खड़ा होगा, एक प्रार्थी नहीं होगा। वही तो हम बोलते हैं, तो वही तो हम बोल रहे हैं कि डिफरेंशिएशन क्यों है। 5 स्टेट्स में है, तो यहाँ रात के अंधेरे में इसको, ये जो चेंज किया जा रहा है, किया गया है, ये क्यों? क्योंकि उसके माथे के पीछे कुछ है। तो इसलिए जो भारतीय जनता पार्टी उसको बोलते हैं, तो इलेक्शन कमीशन उसी की हिसाब से काम करते हैं। तो इसीलिए है, ये तो हम बोल चुके हैं, हर बार बोलते हैं। लेकिन आप सोचिए कि इलेक्शन कमीशन का जो पावर है, वोटर लिस्ट में किसका नाम रहेगा, किसका नहीं रहेगा, यही तो उनका सबसे बड़ा काम है, वो जुडिशरी के हाथ में है। तो वो क्या करे, समय बच रहा है ना, समय है उनके हाथ पे, तो जाओ जाके बंगाल में ये करो। हाँ, तो यही कर रहे हैं। यही तो 2 लाख वो सेना आ रहे हैं, तो क्यों? जबकि 8 दफा के चुनाव था, उस समय सेना था 1100 कंपनी, और अभी 2000 कंपनी आ रहा है। क्यों? हम तो बोले हैं कि 9 अप्रैल 3 स्टेट्स में है इलेक्शन, फिर 23 अप्रैल 2 स्टेट में, हमारे फर्स्ट फेज और तमिलनाडु हो गया खत्म। तो वो 9 से अभी सेना को ले आना है ना, मोबिलाइज करना है, इसलिए तो वही है। माथे के पीछे कुछ घूम रहा है और भारतीय जनता पार्टी कुछ बोल रहा है, लेकिन कुछ नहीं होगा। कुछ नहीं होगा यहाँ पर। जो कल बोली है हमारे नेत्री ममता जी, वही होगा, वही होगा और वही होगा, इसके अलावा कुछ नहीं होगा। अगर निर्वाचन कमीशन सही थे तो ऑनरेबल सुप्रीम कोर्ट इंटरफेयर नहीं करते। अगर वो सही थे तब ऑनरेबल सुप्रीम कोर्ट इंटरफेयर नहीं करते। वो सही नहीं है। एक्चुअली ये अशालीन वर्ड हो जाएगा, उसका कोई लाज लज्जा नहीं है। अगर होता तो रिजाइन करता। तो बोल दिया है ना, चंद्रिमा जी तो बोल दिया, हिंदी में भी बोली है। बोल दिया ना, अब ले लीजिए, ट्रांसलेट कर लीजिए, जैसा एआई कर रहा है अभी। बोल दिया, हम चंद्रिमा देख जी रहे बोल हैं कि दिया। अरे बाबा, बांग्ला भी भूल जा रहे हैं, ऐसा ट्रांसलेशन है। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই নইলে চলতেই থাকবে।